হ্যালো স্টুডেন্টস, আইলিপের অনলাইন প্ল্যাটফর্মে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকের ইকোনমিক্সের একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তো ইকোনমিক্সের কিছু প্র্যাকটিস সেট, যেটা আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বলতে পারি যে এই সমস্ত জায়গা থেকে আসতে পারে, বা এরকম কনসেপ্ট তোমরা একটুখানি যখন পড়বে এই কনসেপ্টগুলো মাথায় রেখে পড়বে। তো সেইটা নিয়েই আজকের আলোচনা করছি। তো প্র্যাকটিস সেটের কোশ্চেন নাম্বার ওয়ানে দেখো বলা রয়েছে, which of the following statement best describes the hockey stances in RBI monetary policy। প্রিভিয়াস ক্লাসে এই নিয়ে আলোচনা হয়েছিল। তো আমরা হকি স্ট্যান্সেস এর মাধ্যমে কি দেখেছিলাম? হকি স্ট্যান্সেস এর মাধ্যমে আরবিআই তার মানিটারি পলিসিতে বলেছিল যে ইনফ্লেশন রেটটা যাতে আন্ডার কন্ট্রোল থাকে। ইনফ্লেশন রেট, তাহলে এই ইনফ্লেশন রেটটা যাতে আন্ডার কন্ট্রোল থাকে। তাই দেখো এখানে ফার্স্ট অপশন রয়েছে আরবিআই ইজ প্রিপেয়ার টু এক্সপ্যান্ড দ্য মানি সাপ্লাই, এটা হবে না। কাট ইন দ্য ইন্টারেস্ট রেট বাই আরবিআই ইজ অফ দ্য টেবিল, এটাও হবে না। ওকে, আরবিআই ক্যান ইদার কাট রেট অর ইনক্রিজ রেট, এটাও হবে না। আরবিআই's top priority is to keep the inflation low, এটা হবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এরপরে আমরা যাচ্ছি পয়েন্ট নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে আমরা দেখে নেব যে থ্রু which theory to stimulate business investment in short term and benefit society in long term। তাহলে কোন থিওরিজ এর উপর বেস করে আমরা দেখতে পাই ইনভেস্টমেন্ট ইন শর্ট টার্ম অ্যান্ড বেনিফিট সোসাইটি ইন লং টার্ম? সেটা হবে উত্তর ট্রিকেল ডাউন থিওরি। কারণ এই যে ল্যাফার কার্ভ, এটা কিন্তু এটার সাথে রিলেটেড নয়, ঠিক আছে? ল্যাফার কার্ভ আমরা কিন্তু পড়েছি ট্যাক্সে, এবং শিবরামান কমিটি এটা পড়েছি আমরা নাবার্ড ফরমেশন। ওকে, সর্বদা প্ল্যান পড়েছি আমরা ইকোনমিক প্ল্যানিং এ। ওকে, তো ট্রিকেল ডাউন থিওরি হচ্ছে একদম কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন নাম্বার 3, মিনিমাম নিডস প্রোগ্রাম, এই মিনিমাম নিডস প্রোগ্রাম and effective consumption demand propounded by R.C. Dutt, দাদাভাই নৌরাজি, P.C. মৌলানবী, ডক্টর ওয়াই.কে আলাদ। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ডক্টর ওয়াই.কে আলাদ। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড জিকে টাইপ কোশ্চেন। ওকে, দাদাভাই নৌরাজি কি করেছিল? দাদাভাই নৌরাজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা লিখেছিল। ওকে, এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4, ন্যাশনাল ইনকাম রেফার্স টু। ন্যাশনাল ইনকাম কি রেফার্স করছে? ন্যাশনাল ইনকাম মানে কিন্তু আমরা জানি এগ্রিগেটেড ফ্যাক্টর ইনকাম। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর ন্যাশনাল ইনকামকে আদার ওয়েতে বলা যায় এনএনপি অর এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। যারা ক্লাস করেছো তারা এই কোশ্চেনটার সাথে পরিচিত। তো এনএনপি বলতে আমরা, এনএনপির ফুল ফর্মটা কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এ আমরা দেখতে পাচ্ছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কনসেপ্ট বেসড অন জিডিপির কনসেপ্টটা কিসের উপর বেস করে তৈরি হয়? জিডিপি আমরা জানি ডোমেস্টিক বাউন্ডারি, ডি ফর এই ডোমেস্টিক বাউন্ডারির আন্ডারে যে গুডস এবং সার্ভিসেস গুলো তৈরি হচ্ছে, পি ফর টাইম পিরিয়ড 1 ইয়ার।
পি ফর টাইম পিরিয়ড 1 ইয়ার। তাহলে 1 বছর ধরে আমাদের ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে যে গুডস এবং সার্ভিসেস গুলো তৈরি হচ্ছে তাদের সাম টোটাল অফ মানি ভ্যালু মানে কত কোয়ান্টিটির প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং জিডিপির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ইন্টারনাল ইকোনমিক গ্রোথ হচ্ছে কিনা। ক্লিয়ার? তাহলে দেখো অপশন কি, qualitative and external parts of goods and services, quantitative and internal strength of economy. অপশন সি হচ্ছে both A and B, অপশন ডি হচ্ছে qualitative part of the economy। তাহলে as per explanation আমরা অপশন বি টা কারেক্ট অ্যান্সার হিসেবে সিলেক্ট করছি। তাহলে quantitative and internal strength of the economy। ওকে, আর at present জিডিপি গ্রোথ রেট কত রয়েছে? 7.2%। at present জিডিপি গ্রোথ রেট রয়েছে 7.2%। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে which of the following statements is a correct regarding the monetary policy committee? মনিটারি পলিসি কমিটির সাথে এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট? আমরা মনিটারি পলিসি যখন আগের ক্লাসে পড়েছিলাম তখন দেখেছিলাম মনিটারি পলিসি কমিটিতে, এমপিসি কমিটিতে 12 জন নয় 6 জন মেম্বার থাকে। এমপিসি কমিটিতে 6 মেম্বার্স এক্সিস্ট করে। ওকে, ইটস অপশন সি তে আবার বলছে কি ইটস ফাংশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার। এমপিসি কমিটি, এমপিসি মানে মনিটারি পলিসি কমিটি, এটার এক্স অফিসিও চেয়ারম্যান কে থাকেন? গভর্নর অফ আরবিআই, গভর্নর অফ আরবিআই। ওকে, নট ফিনান্স মিনিস্টার। আর অপশন ডি ডিসাইডস অল কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল পলিসি, এটা একদমই নয়, একদম দেখেই বোঝা যাচ্ছে এটা ভুল। তাহলে পড়ে থাকছে কোনটা? অপশন এ। তাহলে কোশ্চেন নাম্বার 6 এ কারেক্ট আনসার কি? অপশন এ, ইট ডিসাইডস দ্য আরবিআই's বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট, বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ আমরা দেখতে পাচ্ছি থ্রু হুইচ কমিটিজ রেকমেন্ডেশন ক্রিয়েট মনিটারি পলিসি কমিটি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবারই বলি। তো উর্জিত প্যাটেল কমিটি। দেন আমরা আসছি মনিটারি পলিসি কমিটি মেনশনড আন্ডার। এই মনিটারি পলিসি কমিটি আরবিআই অ্যাক্টের কোথায় মেনশন করা রয়েছে? আরবিআই অ্যাক্ট 48, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট এবং আরবিআই অ্যাক্ট 34 সেকশন 45 ZB। আর অপশন ডি তে বলা রয়েছে আরবিআই অ্যাক্ট 1943। তাহলে কারেক্ট আনসার হবে, প্রিভিয়াস ক্লাসে এটাও মেনশন করা ছিল, অপশন সি আরবিআই অ্যাক্ট 1934 সেকশন 45 ZB, সেকশন 45 ZB। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। Recently, RBI launched a system for better climate risk assessment। তাহলে আরবিআই একটা সিস্টেম লঞ্চ করেছে রিসেন্টলি ফর বেটার ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্টের জন্য। ওকে, তাহলে সেই সিস্টেমটার নাম কি? সেই সিস্টেমটার নাম হচ্ছে RBCRIS, রিজার্ভ ব্যাংক ক্লাইমেট রিস্ক ইনফরমেশন সিস্টেম, RBCRIS। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে যে রিসেন্টলি উদ্গম প্রজেক্ট লঞ্চড বাই, এইটা ক্লার্কশিপেও এসেছিল। এই এক্সামটা, এই কোশ্চেনটা কিন্তু আমরা ক্লার্কশিপেও পেয়েছিলাম। ঠিক আছে, ক্লার্কশিপেও আসে। সো এটার আনসার হবে আরবিআই, এটার আনসার হবে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। Then next, blue economy relates to, এটাও এসেছিল। তো ব্লু ইকোনমি কার সাথে, এই চারটে অপশনের মধ্যে কার সাথে রিলেটেড? রোডওয়েজ, ওশান, ব্লু গুডস মার্কেট, ডি অল অফ দিস। তাহলে ব্লু এর সাথে আমরা কোনটা কানেক্ট করতে পারি সবচেয়ে বেশি? ওশান। তাহলে বুদ্ধিমত্তার সাথে উত্তর দেবে
ওশান, তাহলে ওশান রিলেটেড বা মেরিন রিলেটেড বা ফিশারি রিলেটেড যে ইকোনমি গড়ে ওঠে সেটাকে আমরা ব্লু ইকোনমি বলি। ক্লিয়ার? দেন নেক্সট আসছে দ্য কনসেপ্ট অফ গিগ ইকোনমি। দ্য কনসেপ্ট অফ গিগ ইকোনমি। গিগ ইকোনমি কনসেপ্টে আমরা কি পাচ্ছি? গিগ ইকোনমি কনসেপ্ট বলতে আমরা যেটা বুঝি শর্ট টার্ম ফ্রিল্যান্সিং। শর্ট টার্ম ফ্রিল্যান্সিং, এই গিগ ইকোনমির মাধ্যমে আমরা দেখতে পাই ওলা, উবের এবং অনলাইনে যারা ফ্রিল্যান্স করো তারা বুঝতে পারবে যে তারা শর্ট টার্মের জন্য করো এবং ফ্লেক্সিবল টাইমিং এ কাজ করো এবং কিছু টাকা আর্ন করো। তো এই ধরনের যে ইকোনমি গড়ে উঠেছে সেটাকে আমরা কি বলি? গিগ ইকোনমি বলি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা কি দেখছি? আমরা আরবিআই পড়ার সময় পড়েছিলাম ব্যাংকার্স অফ দি অল ব্যাংক অ্যান্ড লেন্ডার অফ দি লাস্ট রিসোর্ট। তো ব্যাংকার অফ দি অল ব্যাংক, ব্যাংকার অফ দি অল ব্যাংকস কে? আমাদের সেন্ট্রাল ব্যাংক আরবিআই। তাহলে কোশ্চেনে কি বলেছে? অ্যাজ দ্য ব্যাংকার্স ব্যাংক দ্য আরবিআই রিকোয়ার্স এভরি শিডিউল ব্যাংক টু মেনটেন। তাহলে রিজার্ভ ব্যাংকের আন্ডারে যে সমস্ত শিডিউল কমার্শিয়াল ব্যাংক রয়েছে তাদেরকে কোনটা মেনটেন করতে হবে তাদের ডেইলি বেসিস ট্রানজাকশন ফুলফিল করার জন্য? তাহলে সেটা মেনটেন করতে হবে কি? সবাই জানি আমরা ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে ফার্স্ট অপশন এটা কিন্তু কারেক্ট আনসার হবে, ক্যাশ রিজার্ভ উইথ ইট, ক্যাশ রিজার্ভ উইথ ইট। ওকে, আচ্ছা এরপরে 18 আমরা দেখতে পাচ্ছি which of the following the RBI uses as an anti inflationary measure। অ্যান্টি ইনফ্লেশনারি মেজার হিসাবে আমরা কোনটাকে ধরব? ইনফ্লেশনের সময় আমরা কি দেখতে পাই? প্রাইস রাইজ হয় এবং মানি সাপ্লাই ইনক্রিজ করে। যদি প্রাইসটা খুব হাইলি ইনক্রিজ করে, ধরো গ্যালোপিং এর মতো ইনক্রিজ করে, গ্যালোপিং রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ করে, ইট মিনস 10 to 30% প্রাইস রাইজেস, সেটা কিন্তু কখনোই আমাদের ইকোনমির জন্য ভালো নয় এবং তার সাথে সাথে কি হবে? ইকোনমিতে মানি সাপ্লাইটাও বৃদ্ধি পেতে শুরু করবে। তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি বলছে যে অ্যান্টি ইনফ্লেশনারি মেজার হিসাবে কোনটাকে করা যেতে পারে? ব্যাংক রেটকে কি ডিক্রিজ করে দেবে? ব্যাংক রেটকে কি ইনক্রিজ করে দেবে? রিডাকশন ইন সিআরআর অ্যান্ড বাইং গভর্নমেন্ট সিকিউরিটিজ করবে কোনটা? আমরা সবাই জানি যদি ব্যাংক রেট বাড়িয়ে দিই তাহলে ইকোনমিতে মানি সাপ্লাইটা কমে যাবে। তাহলে আমাদের অ্যান্টি ইনফ্লেশনারি মেজার হিসেবে যেটা নেওয়ার কথা সেটা হচ্ছে অপশন বি, ইনক্রিজ ইন দ্য ব্যাংক রেট, ইনক্রিজ ইন দ্য ব্যাংক রেট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which of the following is true about the immediate impact of globalization? Immediate impact of globalization which is initiated in the year of 1991। ওকে, তো গ্লোবালাইজেশনটা কি? যখন আমরা আমাদের ইকোনমিকে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিডম দিই, ওয়ার্ল্ড ওয়াইড কি করছি? ওপেন আপ করছি আমাদের ইকোনমিকে, সেটাকে সেই কনসেপ্টটাকে আমরা কি বলছি? গ্লোবালাইজেশন। ওকে, তাহলে অপশন বি তে দেখো যে অপশনটা রয়েছে এফেক্টিভ অ্যাক্সেস টু ফরেন মার্কেটস, মানে আমাদের দেশের ইকোনমির সাথে ফরেনের ইকোনমির একটা মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স থাকবে এবং একটা ট্রেড রিলেশন ক্রিয়েট হবে। এই কনসেপ্টটাকে নিয়েই তৈরি হয়েছে কিন্তু গ্লোবালাইজেশন, মানে আমরা আমাদের ইকোনমিকে ওপেন আপ করছি। তাই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, এফেক্টিভ অ্যাক্সেস টু ফরেন মার্কেটস, এফেক্টিভ অ্যাক্সেস টু ফরেন মার্কেটস। ওকে, নেক্সট আমরা যাচ্ছি 20, দ্য ফিনান্স কমিশন। দ্য ফিনান্স কমিশন, ফিনান্স কমিশন কোথায় আছে? ফিনান্স কমিশন বলা আছে আমাদের কনস্টিটিউশনে আন্ডার আর্টিকেল 280 তে। ওকে, তো ফিনান্স কমিশনের কাজ কি? ফিনান্স কমিশনের কাজ হচ্ছে ট্যাক্স রেভিনিউকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে, ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেটের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হচ্ছে ফিনান্স কমিশনের কাজ। ওকে, এই কোশ্চেনটা কিন্তু বহুবার WBCS এ এসছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পোরশন দেখব 21 এ কি বলছে? which of the following is not a direct tax? ডাইরেক্ট ট্যাক্স কোনটা নয়? ডাইরেক্ট ট্যাক্স মানে যে ট্যাক্সে ইম্প্যাক্ট পয়েন্ট আর ইনসিডেন্স পয়েন্ট সেম পার্সোনালিটির ওপর পড়ে, সেম পার্সনের ওপর পড়ে। ওকে, তাদেরকে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি। যারা ক্লাস করো রেগুলার বেসিসে তারা এটার সাথে খুব পরিচিত। তো ডাইরেক্ট ট্যাক্স মনে রাখার যে উপায়টা সেটা কি? উই প্রো কো ডট ইন
वी फॉर व्हाट वेल्थ टैक्स, प्रो फॉर व्हाट प्रॉपर्टी टैक्स, CO for corporate tax, IN for most famous income tax, income tax. ওকে, এখানে কি বলছে? এখানে বলছে which of the following is not a direct tax? ডাইরেক্ট ট্যাক্স নয় কোনটা? সেটা হবে entertainment tax, অপশন ডি, entertainment tax. ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি which of the following is called broad money? ব্রড মানি আমরা কাকে বলি? ব্রড মানি যে মানিটারি এগ্রিগেটসে আমরা দেখতে পাই টাইম ডিপোজিট ইনক্লুড রয়েছে, ওকে, তাকে আমরা ব্রড মানি বলি। তাহলে কারেক্ট আনসার কি? M3। এই কনসেপ্টে আর একটা কোশ্চেন তৈরি হয় এখান থেকে, সেটা হচ্ছে কোনটা হাইলি লিকুইড, কোন মানিটারি এগ্রিগেটসটা হাইলি লিকুইড আর কোনটা লিস্ট লিকুইড। ওকে, তো আমরা মানিটারি এগ্রিগেটস বলতে যে জিনিসগুলো বুঝি, যে এগ্রিগেটস গুলোকে পাই M0, M1, M2, M3 and M4। M0 is called base money or reserve money, এটাকে কিন্তু বলা হয় হাইলি লিকুইড। ঠিক আছে, লিকুইডিটির বিচারে এটা কাজ করে এরকম ভাবে, M0 is highly liquid, then M1, then M2, then M3 and M3 is least liquid and least liquid। ওকে, M0 এর নাম হচ্ছে বেস মানি অর রিজার্ভ মানি, M1 এর নাম হচ্ছে ন্যারো মানি and M3 এর নাম হচ্ছে ব্রড মানি। এই তিনটে মানিটারি এগ্রিগেটস কিন্তু একটু ভালো করে দেখেছো এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম। আচ্ছা, পাবলিক এক্সপেন্ডিচার ফলস আন্ডার, পাবলিক এক্সপেন্ডিচার প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে, নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে, বোথ এ অ্যান্ড বি, ডি মিসলেনিয়াস এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। এটা বহুবার পরীক্ষায় এসছে, অপশন বি নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড, বই থেকে তুলে দেওয়া কোশ্চেন। ওকে, 27 হু প্রেজেন্টেড বাজেট ফর 7 টাইমস, হু প্রেজেন্টেড বাজেট ফর 7 টাইমস। আমরা এই যে কটা অপশন রয়েছে মোরারজি দেশাই, পি চিদম্বরম, প্রণব মুখার্জি এবং নির্মলা সীতারামন, এদের সবার নাম শুনেছি। মোরারজি দেশাই বাজেট প্রেজেন্টেশনের ক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে 10 টাইমস, ক্লিয়ার। দেন পি চিদম্বরম, পি চিদম্বরম সিকিউর করেছে সেকেন্ড র্যাঙ্ক 9 টাইমস। প্রণব মুখার্জি সিকিউর করেছে থার্ড র্যাঙ্ক মানে 8 টাইমস। ওকে, আর নির্মলা সীতারামন সিকিউর করেছে কত? ফোর্থ র্যাঙ্ক 7 টাইমস এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25। ওকে, তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন ডি, নির্মলা সীতারামন। নেক্সট, ইফ আওয়ার ইকোনমি সাফারিং থ্রু আ গ্যালোপিং ইনফ্লেশন, then foreign direct investment, FDI means foreign direct investment and foreign institutional investment, FII means foreign institutional investment। তাহলে যখন আমাদের ইকোনমিতে গ্যালোপিং ইনফ্লেশন রিফ্লেক্ট করবে বা গ্যালোপিং ইনফ্লেশন চলবে, তখন আমরা জানি প্রাইস রাইজটা 10 to 30% হয় এবং নর্মাল মানুষজনের পক্ষে সেই প্রাইস রাইজটার সাথে কোপ আপ করে ওঠা কখনোই পসিবল নয়। ঠিক সেই কারণে আমরা আর একটা পয়েন্টও দেখতে পেয়েছি যে গ্যালোপিং ইনফ্লেশন যখন কোনো ইকোনমিতে চলে তখন ফরেন ইনভেস্টাররা সেই ইকোনমিকে অ্যাভয়েড করতে শুরু করে। তাহলে দেখো এখানে কি বলছে যে ডিউরিং গ্যালোপিং ইনফ্লেশন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট তার পোর্শনটা কি থাকবে বা তার পজিশনটা কি থাকবে, কি হবে? ডিক্রিজ হবে, ইনক্রিজ হবে? অপশন সি তে বলছে মিডল ক্লাস পিপল আর ব্যাডলি এফেক্টেড, অপশন ডি তে বলছে বোথ এ অ্যান্ড সি। তাহলে উত্তর হবে কিন্তু অপশন এ, ডিক্রিজ করবে। অপশন এ কি করবে? ডিক্রিজ করবে। ওকে, দেন 29 ডিউরিং স্ট্যাগফ্লেশন হুইচ থিওরি উইল নট অ্যাপ্লিকেবল। তাহলে স্ট্যাগফ্লেশনের সময় কোন থিওরিটা কাজ করে না? স্ট্যাগফ্লেশন মানে আমরা কি জানি? স্ট্যাগনেন্ট গ্রোথ অফ ইকোনমি, স্ট্যাগনেন্ট গ্রোথ অফ ইকোনমি। ওকে, সেটাকে আমরা কি বলি? স্ট্যাগফ্লেশন বলি। তাহলে ইনফ্লেশন থাকবে, আমরা সবাই জানি ইনফ্লেশন যদি একটা নর্মাল সার্টেন পার্সেন্টেজে থাকে
তার ফলে ইনফ্লেশনের ফলে আমরা ইকোনমিক প্রসপারিটি এবং এমপ্লয়মেন্ট বুস্ট হতে দেখতে পাই। কখনোই আমরা ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট বুস্ট হতে দেখতে পাই না। তাহলে ইকোনমিতে ইনফ্লেশন রয়েছে, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি আনএমপ্লয়মেন্ট রাইজ করছে। এই সিচুয়েশনকে আমরা কি বলবো? এই সিচুয়েশনকে বলবো আমরা স্ট্যাগফ্লেশন। এবং স্ট্যাগফ্লেশনের থিওরিতে, ফিলিপস কার্ভের থিওরি, যেখানে বলা রয়েছে ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্ট ইজ নেগেটিভলি প্রপোর্শনেট। ঠিক আছে, মানে ইনফ্লেশন যদি বাড়ে আনএমপ্লয়মেন্ট কমবে, ইনফ্লেশন যদি কমে আনএমপ্লয়মেন্ট বাড়বে। তাহলে ফিলিপস কার্ভ থিওরি উইল নট অ্যাপ্লিকেবল ডিউরিং স্ট্যাগফ্লেশন। আচ্ছা, এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 30। ইন দ্য কনটেক্সট অফ ফাইন্যান্স, the term beta refers to, ঠিক আছে, ফাইন্যান্সের রেসপেক্টিভে বিটাকে আমরা কি বলি? ফাইন্যান্সের রেসপেক্টিভে বিটাকে আমরা বলি, যে অপশনটা দেখা যায় সেটা হচ্ছে বিটা মিনস, আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে দেখেছি স্টকসের প্রাইস আপ ডাউন করে এবং ফ্লাকচুয়েট হয়। তো এই ফ্লাকচুয়েশনের ফলে, স্টকসের প্রাইস ফ্লাকচুয়েশনের ফলে, এবং সেটাকে মেজার করার জন্য যে মেথডটা ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি? বিটা। ওকে, এবং ওভারঅল স্টক মার্কেটে তার ফ্লাকচুয়েশনের ফলে, স্টকটার ফ্লাকচুয়েশনের ফলে কি এফেক্ট পড়ছে সেটা কিন্তু এই বিটা মেথডে মেজার করার ফলে আমরা বুঝতে পারি। ক্লিয়ার? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আ নিউমেরিক ভ্যালু that measures the fluctuations of a stock to change in the overall stock market, তো আজকের এত অবধি রইল। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভিডিওগুলো রিভাইজ করো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।